মানুষের চরিত্র যতটুকু দেখেছি তাতে সে শুরু থেকে শেষ পর্যন্ত অবিচলিতভাবে সঙ্গতি ও সামঞ্জস্য রক্ষা করে চলবে এরূপ মনে করার কোনো কারণ ঘটেনি। বরং একটানা সঙ্গতি দেখলেই কেমন একটা বিস্ময় জাগে, সন্দেহ হয় কোথাও বুঝি কিছু গলদ আছে। কিন্তু যে লোকটার জীবনধারা গত 30 বছর ধরে প্রায় একই খাতে প্রবাহিত হতে দেখেছি, সে যদি কেবল একটা বাড়ি কিনবার ফলে অকস্মাৎ সম্পূর্ণরূপে বদলে যায়, তাহলে বন্ধুবান্ধবদের মনে উদ্বেগ ও দুশ্চিন্তা সৃষ্টি হওয়া বিচিত্র নয়। সোমনাথ সম্বন্ধে আমরাও একটু বিশেষ রকম উদ্বিগ্ন হয়ে উঠেছিলাম। সোমনাথ বড়দার আষাঢ়ে গল্পের আসরে বড় একটা যোগ দিত না বটে, তবু সে আমাদের সকলেরই অন্তরঙ্গ বন্ধু ছিল। একেবারে প্রাণখোলা লোক, অত্যন্ত মিশুক ও আমোদে, হেসে খেলে এই জীবনটা কাটিয়ে দিয়েছিল। তার বাপ মৃত্যুকালে টাকা রেখে গিয়েছিলেন, সুতরাং তার অন্য চিন্তা ছিল না। তার বিবাহের 3-4 বছরের মধ্যে স্ত্রীও মারা গিয়েছিল, কিন্তু নিঃসন্তান অবস্থায় বিপত্নিক হয়েও সে আর বিয়ে করেনি। প্রাণখোলা লোক হলেও তার সুবুদ্ধির দ্বারে যে একটা অর্গল ছিল, একথা অস্বীকার করবার উপায় নেই। তবে মারাত্মক রকম বদখেয়াল তার কিছু ছিল না। বিহার প্রান্তের বৈচিত্র্যহীন শহরে জীবনটা নেহাত একঘেয়ে হয়ে পড়লে কলকাতায় গিয়ে সে কিছুদিন নির্দোষ আমোদ প্রমোদ করে আসত, তারপর আবার হৃষ্ট মনে বিলিয়ার্ড খেলায় মনোনিবেশ করত। তার জীবনে ওই একটি মাত্র নেশা ছিল, বিলিয়ার্ড খেলা। সিগারেট পর্যন্ত তাকে কখনো টানতে দেখিনি, কিন্তু শহরে থেকেও সন্ধ্যার পর বিলিয়ার্ড খেলবার জন্য সে ক্লাবে আসেনি এমন একটা দিনও মনে করতে পারি না। বাড়ি কেনার ব্যাপারটাও যে বিলিয়ার্ড খেলার সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট তাতে সন্দেহ নেই। তার পৈতৃক বাড়ি ছিল, বাড়িটা মন্দ নয়, একটু সেকেলে গোছের হলেও ভদ্রলোকের বাসে সম্পূর্ণ উপযোগী। তবু সে 17,000 টাকা খরচ করে আর একখানা বাড়ি কিনে কেন বসলো, তার কারণ অনুসন্ধান করতে গেলে ওই এক বিলিয়ার্ড ছাড়া আর কিছু পাওয়া যাবে না। আমাদের মিউনিসিপ্যাল সীমানার এক প্রান্তে গঙ্গার ধারে একটি পুরনো বাড়ি ছিল, এবং বাড়িতে একটি আরও পুরনো মেম বাস করত। বস্তুত বাড়ি অথবা বুড়ি কোনটি যে বেশি পুরনো এই নিয়ে আমাদের মধ্যে অনেক দিন তর্ক হয়ে গিয়েছে। শেষে আমাদের মধ্যে কেউ একজন গেজেটিয়ার খুলে প্রমাণ করে দিয়েছিল যে না, বাড়িটাই বেশি পুরনো। প্রায় 150 বছর আগে কোনো এক নীলকর সাহেব ওই কুঠি তৈরি করিয়েছিলেন। ক্রমে নীলের ব্যবসা উঠে গেলে ওটা তার পারিবারিক বাসভবনে পরিণত হয়েছিল। তারপর 3 পুরুষ ধরে নীলকর সাহেবের বংশধরেরা ওইখানেই বাস করেছেন। বুড়ি হলো শেষ উত্তরাধিকারিণী। আমাদের তর্কের নিষ্পত্তি হয়েছিল বটে, কিন্তু আরও একটা প্রশ্ন উঠেছিল, বাড়ি অথবা বুড়ি, শেষ পর্যন্ত কোনটি টিকে থাকবে? কিন্তু এক্ষেত্রেও বুড়ি হেরে গেল। একদিন শুনলাম তার গঙ্গা লাভ হয়েছে। বুড়ি চিরকুমারী, তাই সাক্ষাৎ ওয়ারিস কেউ ছিল না। অল্পদিন পরে শোনা গেল বাড়িটা বিক্রি হবে। নেহাত খেয়ালের বসেই একদিন বিকেলে আমরা কয়েকজন দেখতে গেলাম। সোমনাথের মোটর আছে, সেই মোটরে চড়েই আমাদের অভিযান হলো। ফাঁকা মাঠের মতো বিস্তৃত গঙ্গার তীরে অনুচ্চ পাঁচিলে ঘেরা ভিলা জাতীয় বাড়ি, চতুষ্কোণ বাড়ি, চারিদিকে নিচু বারান্দা, মাঝখানটা প্রায় দোতলার মতো উঁচু হয়ে আছে। একটা প্রকাণ্ড ঝাউ গাছ নিতান্ত নিঃসঙ্গভাবে একপাশে দাঁড়িয়ে আছে। বাড়ির পিছন দিয়ে গঙ্গা প্রবাহিত হচ্ছে। সম্মুখে ফটকের স্তম্ভে শ্বেত পাথরের ফলকের উপর লেখা আছে ইকোস, প্রতিধ্বনি।
বাড়ির একজন মুসলমান চৌকিদার ছিল, সেও বোধ করি বুড়ির সমসাময়িকই হবে। চাবি খুলে বাড়ির ভেতরটা সেই আমাদেরকে দেখালো। সুসজ্জিত পরিষ্কার পরিচ্ছন্ন ঘরগুলো, চেয়ার সোফা পালঙ্ক ঘরে যেমন ছিল তেমনই সাজানো আছে। বাড়ির ঠিক মধ্যস্থলে একটি প্রকাণ্ড হলঘর, ছাদ খুব উঁচু, বহু উঁচুতে কাঁচে ঢাকা স্কাইলাইট দিয়ে আলো আসার ব্যবস্থা। তবু দেখলাম ঘরটা ছায়াচ্ছন্ন। চৌকিদার সুইচ টিপে আলো জ্বালিয়ে দিল। কয়েকটা বাল্ব একসঙ্গে জ্বলে উঠল। তখন দেখলাম ঘরের মাঝখানে একটা বিলিয়ার্ড টেবিল রয়েছে। টেবিলের ওপর সবুজ আবরণে ঢাকা 3টে বাল্ব কেবলমাত্র টেবিলের সমতল পৃষ্ঠের উপর আলো ফেলেছে। ঘরে অন্য আবরণ বিশেষ কিছু নেই। একধারে বিলিয়ার্ড স্টিক রাখবার র্যাক, সেটায় আবার সারি সারি কয়েকটা কিউ রাখা আছে। দেয়ালের গায়ে একটি কালো রঙের মার্কিং বোর্ড, কতদিনের পুরনো বলা যায় না, তাতে সংখ্যার চিহ্নগুলি একেবারে অস্পষ্ট হয়ে গিয়েছে। চারিদিকে তাকিয়ে সোমনাথ মৃদুস্বরে বলে উঠল, বাহ! সত্যি ঘরের আধা অন্ধকার মোলায়েম আবহাওয়া মনের উপর একটা অনির্বচনীয় প্রভাব বিস্তার করে। ঘরে প্রবেশ করেই আমি সেটা উপলব্ধি করেছিলাম। তাই সোমনাথকে সমর্থন করে আমিও ওই জাতীয় একটা কিছু বলতে যাচ্ছি, এমন সময় আমার কানের কাছে কে যেন চাপা গলায় বলল। চমকে পিছনে তাকালাম। আমার সঙ্গে সঙ্গে আর সকলেও পিছনে তাকিয়েছিল, কিন্তু পিছনে কেউই নেই। আমরা উদ্বিগ্নভাবে পরস্পরের দৃষ্টি বিনিময় করতে লাগলাম। তখন বৃদ্ধ চৌকিদার ভাঙা গলায় বুঝিয়ে দিল যে ওটা প্রতিধ্বনি। এ ঘরে প্রতিধ্বনি আছে। কথা বললে অনেক সময় কথার ভগ্নাংশ ফেরত আসে। আশ্বস্ত হলাম বটে, কিন্তু মনে একটু ধোঁকা লেগে গেল। চৌকিদার অতগুলো কথা বলল, কই তার একটা কথাও তো ফিরে এলো না। যা হোক, বাড়ি পরিদর্শন শেষ করে ফিরে আসলাম। ফেরার পথে সোমনাথ একবার বলল, খাসা বাড়িখানি, আর ওই বিলিয়ার্ড রুমটা, ওরা তো চমৎকার। বিলিয়ার্ড রুমের চমৎকারিত্ব যে তাকে কতদূর মন্ত্রমুগ্ধ করেছিল তা বুঝতে পারলাম দিন 10 পরে, যখন শুনলাম সে বাড়িখানি কিনে নিয়েছে। তারপর আরও বিস্ময়কর সংবাদ এই যে সে পৈতৃক বাড়ির বাস তুলে দিয়ে এই নবকৃত বাড়িতে উঠে গেছে। গৃহপ্রবেশের দিন আমাদের সকলকে সে নিমন্ত্রণ করে খাওয়ালো বটে, কিন্তু কেন জানি না সমস্ত ব্যাপারটাতে আনন্দ উৎসবের স্পর্শ রইল না। কেবলই মনে হতে লাগলো এটাই সোমনাথের চিরবিদায় ভোজ। আর দাঁড়ালোও তাই। 2 মাইল দূরে উঠে গেলে পুরনো বন্ধু কিছু পর হয়ে যায় না, কিন্তু সোমনাথ যেন মনের দিক দিয়েও আমাদের অনেক দূরে সরে গেল। মাঝে মাঝে সে ক্লাবে আসতো এবং আগের মতো হাসি গল্প করবার চেষ্টা করতো বটে, কিন্তু দেখলাম তার মনটা আগাগোড়া বদলে গিয়েছে। পূর্বে যেমন সমস্ত গল্প, কৌতুক ও খেলায় সে মন প্রাণ ঢেলে যোগ দিতে পারত, এখন আর তেমন পারে না। আর তার প্রাণ খোলা হাসিটাও যেন কেমন অন্যমনস্ক হয়ে পড়েছে। যে এতদিন রক্ত মাংসের মানুষ ছিল, সে যেন অকস্মাৎ অবাস্তব ছায়ায় পরিণত হয়েছে। ক্লাবে বসে সোমনাথ সম্বন্ধেই কথা হচ্ছিল। পৃথ্বী বলল, ক্ষুদিত পাষাণ, বাড়িটা সোমনাথকে গিলে খেয়েছে। আচ্ছা, কতদিন এদিকে আসেনি? আমার হিসাব ছিল। বললাম, আমাদের জনা অভিনয় রাতে শেষ তাকে দেখেছি, মাসখানেক হলো। অমূল্য বলল, ওসব ক্ষুদিত পাষাণ টাষাণ কিছু নয়, আসলে নিজের বিলিয়ার্ড টেবিল পেয়ে গেছে, রাত দিন তাই খেলছে। বড়দা এক পাশে বসেছিল।
কড়িকাঠের দিকে চোখ তুলে সে বলল, অমূল্য ভুরু কুচকে তার দিকে ফিরে বলল, মানে বলতে চাও কি তাকে ভূতে পেয়েছে? বড়দা উত্তর দিল না, কড়িকাঠের দিকে তাকিয়ে রইল। তারপর চোখ নামিয়ে আমাকে লক্ষ্য করে বলল, যে রাতে সোমনাথ আমাদের নিমন্ত্রণ করে খাইয়েছিল সে রাতের কথা মনে আছে? কোন কথা? খাওয়া দাওয়ার পর তুমি আর সোমনাথ বিলিয়ার্ড খেলেছিলে, বোধহয় ভোলনি। আমি বসে তোমাদের খেলা দেখছিল। সে সময় তোমার নিজের খেলার কোনো বিশেষত্ব লক্ষ্য করনি? লক্ষ্য যে করেছিলাম তার নিজের কাছেও এতদিন স্পষ্টভাবে স্বীকার করিনি, অথচ বড়দা তা লক্ষ্য করেছে। ভালো খেলোয়াড় বলে আমার অহংকার নেই, কিন্তু সেদিন আমার খেলা আশ্চর্য রকম খুলে গিয়েছিল। শুধু তাই নয়, একটা অদ্ভুত অনুভূতি আমাকে অভিভূত করে ফেলেছিল। প্রত্যেকবার বল মারার সময় মনে হয়েছিল আমি খেলছি না, আর কেউ আমার হাত ধরে খেলছে। আমি হয়তো পট রেড মারবার চেষ্টা করছি, কিন্তু বলের সঙ্গে কিউয়ের সংস্পর্শ ঘটার ঠিক আগের মুহূর্তে যেন একটা অদৃশ্য হাত আমার হাতে ঈষৎ নাড়া দিয়ে আমাকে লক্ষ্যভ্রষ্ট করে দিয়েছে। ফলে আমার বল রেডকে স্পর্শ করে সমস্ত টেবিল ঘুরে একটা অসম্ভব পকেটে গিয়ে প্রবেশ করত। এমন অনেকবার ঘটেছিল। ক্রমে আমার মনে এমন একটা মোহাচ্ছন্ন ভাব এসে পড়ল যে যন্ত্রচালিতের মতো খেলে গিয়েছিলাম। সোমনাথ সেদিন আমাকে হারাতে পারেনি। খেলার শেষে মোহের অবস্থা কেটে গেলে এই বলে নিজেকে বোঝাবার চেষ্টা করেছিলাম যে খেলার ক্ষেত্রে দৈবাৎ এরকম অঘটন ঘটে যায়। নিকৃষ্ট খেলোয়াড়ও হঠাৎ ভালো খেলে ফেলে, কিন্তু এর মধ্যে অলৌকিক কিছু আছে তা কখনো ভাবিনি। আজ বড়দা এ ঘটনা স্মরণ করিয়ে দিতেই সমস্ত ঘটনা মনে পড়ে বিদ্যুৎস্পৃষ্টের মতো চমকে উঠলাম। আমি বিস্ফারিত নেত্রে চেয়ে আছি দেখে বড়দা বলল, তাহলে লক্ষ্য করেছিলে? আমি আর একটা জিনিস শুনেছিলুম যা তোমরা কেউ শোনোনি। খেলায় তন্ময় হয়েছিলে বলেই বোধহয় শুনতে পাওনি। কি? হাততালির শব্দ। সোমনাথ একটা খুব সুন্দর মার মেরেছিল। 3টে বলে ঠোকাঠুকি হয়ে 3টেই একই পকেটে গেল। ঠিক তারপর কে যেন খুব মোলায়েম হাতে হাততালি দিয়ে অমূল্য বলল, ওটা প্রতিধ্বনি। যেখানে সহজ স্বাভাবিক ব্যাখ্যা সম্ভব সেখানে ভূত প্রেত টেনে আনার মানে বুঝি না। বলে বলে ঠোকাঠুকি হওয়ার আওয়াজ প্রতিধ্বনিত হলে সেটা হাততালির মতোই মনে হয়। বড়দা বলল, আশ্চর্য বলতে হবে, বল ঠোকাঠুকি তো বরাবর হচ্ছিল, তবে প্রতিধ্বনিটা ঠিক সেই সময় কেন হলো? কিছুক্ষণ কোনো কথা হলো না। এইখানে একটা কথা উল্লেখ করা আবশ্যক। বহুরূপী নাম দিয়ে যে ব্যাপারটা আমি আগে লিপিবদ্ধ করেছি তা ঘটার পর থেকে বড়দার গল্প সম্বন্ধে আমাদের মনের ভাব বেশ একটু পরিবর্তিত হয়েছিল। সকলেরই নাস্তিকতার গোড়া একটু আলগা হয়ে গিয়েছিল। চুনি তো বিস্তর বই কিনে মহা উৎসাহে প্রেততত্ত্বের চর্চা আরম্ভ করে দিয়েছিল। অমূল্য যদিও এখনো তর্ক করতে ছাড়েনি, তবু তার তর্কের ঝাঁঝ অনেকটা কমে এসেছিল। ঋষি আমাদের আলোচনাকে সোজা পথে ফিরিয়ে আনতে বলল, সে যা হোক, কথাটা শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে কি? সোমনাথ যে বাড়ি কিনে একেবারে আলাদা মানুষ হয়ে গেলে, আমাদের সংসর্গ পর্যন্ত ছেড়ে দিলে, এর কারণটা তো কেউ দেখাতে পারল না। তাকে ভূতে পেয়েছে এ কথায় শ্রদ্ধা করা যায় না, তবে কি হয়েছে তার? বড়দা আস্তে আস্তে বলল, আমার কি মনে হয় জানো, সোমনাথ আমাদের চেয়ে ঢের বেশি মনের মতো সঙ্গী পেয়েছে। পুরনো বাঁধনের পাশে খুব শক্ত নতুন বাঁধন পড়েছে, তাই পুরনো বাঁধন ঢিলে হয়ে গেছে।
বড়দার কথার ইঙ্গিতটা ভুল করার মতো নয়, কিন্তু ওটা এতই আজগুবি যে নির্বিচারে মেনে নেওয়াও যায় না। অমূল্য আমাদের সকলের মনের ভাব যেন প্রতিধ্বনি করেই বলল, অর্থাৎ তুমি বলতে চাও এক দঙ্গল ভূতের সঙ্গে সোমনাথের এতই দহরম মোহরম হয়ে গেছে যে মানুষের সঙ্গ তার আর ভাল লাগছে না? এবারও বড়দা সোজাসুজি উত্তর দিল না, বরঞ্চ যেন নিজের চিন্তায় নিমগ্ন হয়ে গিয়েছে এমনইভাবে চুপ করে রইল। মিনিট 2-3 পরে কতকটা আত্মগতভাবেই বলল, একস। প্রতিধ্বনি। অদ্ভুত নাম বাড়িটার। যে লোক বাড়ি তৈরি করেছিল সে হয়তো নামকরণ করেছিল, কিংবা তার পরবর্তীরা বাড়ির আবহাওয়া দেখে হয়তো নাম রেখেছিল প্রতিধ্বনি। চুনি এতক্ষণ বসে আলোচনা শুনছিল, কথা বলেনি। এখন একবার গলা খাকারি দিয়ে বলল, কিছুদিন থেকে একটা থিওরি আমার মাথায় ঘুরছে। কিসের থিওরি? এই সব হানাবাড়ি সম্বন্ধে। এখনো থিওরিটা খুব স্পষ্ট রূপ গ্রহণ করেনি, তবু কি থিওরি তোমার শুনি? চুনি একটু ইতস্তত করে বলল, ওই প্রতিধ্বনি শব্দটার মধ্যেই আমার থিওরির বীজ নিহিত রয়েছে। দেখো, শব্দের যেমন প্রতিধ্বনি আছে, তেমনি বাস্তব ঘটনারও প্রতিধ্বনি থাকতে পারে না? প্রতিধ্বনি না বলে তাকে প্রতিবিম্বও বলতে পারো। ব্যাপারটা মূলে একই। ধ্বনির প্রতিধ্বনি সবসময় থাকে না। এই ঘরের মধ্যে তোমরা গলা ফাটিয়ে চিৎকার করলেও এতটুকু প্রতিধ্বনি পাবে না। আবার এমন এক একটা স্থান আছে যেখানে চুপি চুপি একটা কথা উচ্চারণ করলেও কোনো অদৃশ্য প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে সেটা দ্বিগুণ হয়ে ফিরে আসে। আমার মনে হয় হানাবাড়িগুলো এই জাতীয় স্থান। গ্রামোফোন রেকর্ডের মতো তারা অতীতের কতকগুলো বাস্তব ঘটনা সঞ্চয় করে রাখে, তারপর সুবিধে পেলেই তারা সেগুলো প্রতিধ্বনি করতে থাকে। বড়দা, তোমার কি মনে হয়? থিওরিটা অভিনব বটে, কিন্তু বড়দার মুখ থেকে এর অনুমোদন আশা করা যায় না। সে গোঁড়া ভূত বিশ্বাসী, অথচ থিওরি সত্য হলে ভৌতিক কাণ্ডমাত্রেই একটা যান্ত্রিক ব্যাপার হয়ে দাঁড়ায়। প্রেতজনির স্বাধীন স্বতন্ত্র অস্তিত্ব কিছু থাকে না। বড়দা ক্ষণিক চুপ করে থেকে বলল, তাহলে তোমার মতে প্রেতজনি নেই? যেগুলোকে ভৌতিক ফিনোমিনন বলে মনে হয় সেগুলো অতীতের প্রতিধ্বনি মাত্র? চুনি বলল, না, তা ঠিক নয়। আমি বলতে চাই যে প্রেতজনি থাকে থাক, কিন্তু হানাবাড়িতে সাধারণত যেসব ব্যাপার ঘটে থাকে সেগুলো হয়তো অধিকাংশই এই প্রতিধ্বনি জাতীয়। আমি বললাম, সোমনাথের বাড়িতে প্রতিধ্বনি আছে, আমরা প্রত্যক্ষ করেছি। সেটা কোন জাতীয়? চুনি বলল, সেইটাই আমি পরীক্ষা করে দেখতে চাই। তোমরা কেউ রাজি আছো? কি করতে হবে? আমি স্থির করেছি একদিন সোমনাথের বাড়িতে গিয়ে রাত্রি যাপন করব। সে হঠাৎ এমন বদলে গেল কেন, তার একটা সন্তোষজনক কৈফিয়ত আবশ্যক। সুতরাং মনস্তত্ত্বের দিক দিয়েও পরীক্ষাটা তুচ্ছ হবে না। আর যদি সে এমন কিছু পেয়ে থাকে যার তুলনায় তার আজন্মের সমস্ত বন্ধন ঢিলে হয়ে গেছে, তাহলে সেই অপূর্ব বস্তুটি কি তাও তো আমাদের জানা দরকার। অমূল্য একটু মুখ বাঁকিয়ে কবিতা আবৃত্তি করল। যে ধনে হইয়া ধনী, মনিরে মানো না মনি, তাহারি খানিক মাগি আমি নত শিরে। যদি সুবিধে হয় গোটা কয়েক প্রেতাত্মা বড়দার জন্য চেয়ে নিয়ে এসো, আমাদের এই ক্লাব ঘরে পুষে রাখা যাবে। আমি চুনির দিকে ফিরে বললাম, বেশ, আমি তোমার সঙ্গে যেতে রাজি আছি। গাড়ি চলো তাহলে, শনিবার আছে। পরদিন সন্ধ্যেবেলা সোমনাথের বাড়ির সম্মুখে গিয়ে যখন পৌঁছলাম, তখন সন্ধ্যা হব হব করছে। প্রকাণ্ড প্রান্তরের মাঝখানে বাড়িখানা যেন একেবারে জনশূন্য মনে হলো। বাড়ির বারান্দায় উঠেও
কাউকে দেখতে পেলাম না। আমি ও চুনি পরস্পর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। চাকর বাকর কেউ কি নেই? সব গেল কোথায়? হাঁক দেব বলে মনে করছি, এমন সময় ভেতর থেকে খট খট শব্দ শুনতে পেলাম। ভুল হওয়ার নয়, বিলিয়ার্ড বলে ঠোকাঠুকি লাগার শব্দ। আশ্চর্য বোধ হলো, এই ভর সন্ধেবেলা সোমনাথ বিলিয়ার্ড খেলছে। কার সঙ্গে খেলছে? দুজনে ভিতরে প্রবেশ করলাম। কোনো ঘরে এখনো বাতি জ্বলেনি, কেবল বিলিয়ার্ড রুম থেকে আলো আসছে। আমরা নিঃশব্দে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। টেবিলের উপরকার সবুজ শেড ঢাকা বাতি শুধু জ্বলছে। তাদের আলোকচক্রের বাইরে ঘর অন্ধকার। এই আলো অন্ধকারের সীমানায় টেবিলের ধারে দাঁড়িয়ে সোমনাথ আত্মনিমগ্নভাবে কিউয়ের মুখাগ্রে খড়ি লাগাচ্ছে। ঘরে আর কেউ নেই। চুনি বলে উঠল, কি হে, একলাই খেলছো? কে? সোমনাথ চমকে মুখ ফেরালো। তারপর দ্রুত দরজার কাছে এসে সুইচ টিপল। ঘরের অন্য আলোগুলো জ্বলে উঠল। আমাদের দেখে সে প্রথমে কিছুক্ষণ নিষ্পলক চোখে তাকিয়ে রইল, যেন ভালো করে চিনতেই পারল না।